গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রম কমিশন হয়েছে। শ্রম কমিশনের পাশাপাশি আমরা দেখলাম যে আরও অনেকগুলো কমিশন হয়েছে। আর এই যে আমরা একটা বিশেষ ইতিহাসের একটা আমি বলবো একটা বিশেষ ক্ষণে, বিশেষ মহেন্দ্র ক্ষণের মধ্যে আসলে আমরা বসবাস করছি, যেখানে আমরা একটা গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা হয়েছে আমাদের 5ই আগস্টে, এবং সেখানে একটা মানুষের মধ্যে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, এই যে একটা স্পিরিট, সেটা সেই অভ্যুত্থানের মধ্যে ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকা। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের যে শ্রম সেক্টর, সেটা একটা অনেক বড় সেক্টর, এবং সেই মানে আমাদের মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ জড়িয়ে আছে এই খাতের সাথে। এবং সেই শ্রমজীবী মানুষরাও কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেরকম ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তেমনি এই শ্রম কমিশনের মধ্য দিয়েও যখন আমরা কাজ করছি, আমরা যত মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে মানে শ্রমিকদের মধ্যে এই আকাঙ্ক্ষা আছে যে এটার মধ্য দিয়ে আসলে গণঅভ্যুত্থানের যেই একটা উদ্দীপনা ছিল, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, নতুন শ্রম খাত পাবো, এবং শ্রমিকরা তাদের যে না পাওয়াগুলো, সেই না পাওয়াগুলো পূরণ করার জন্য এমন কোনো সুপারিশ আমরা আমাদের কমিশন সামনে আনবে যেগুলো সরকার বাস্তবায়ন করতে পারবে। এবং আমি বিশেষভাবে মনে করি যে এটা আমাদের শ্রমিক আন্দোলনের সংগঠক হিসেবে আমি একজন সদস্য শ্রম কমিশনের, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা আমাদের একটা ইতিহাসের একটা বিশেষ মুহূর্তের একটা দায়িত্ব। আমরা আসলে কী ধরনের সুপারিশগুলো এত বড় একটা খাতের শ্রমশক্তির জন্য আনতে যাচ্ছি বা সেগুলোকে একত্রিত করতে যাচ্ছি, সেটা আসলে একটা বড় দায়, বড় চাপ, এবং একই সাথে আমাদেরকে অনেক বিবেচনা করতে হচ্ছে সকলের মতামতগুলো নিয়ে, যাতে আমরা এমন কোনো সুপারিশ করতে পারি যেগুলো শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং যেগুলো বাস্তবায়ন সম্ভব, যেই সংস্কারগুলো আমরা দেখতে চাই। শ্রম খাতের বিষয়ে যখন আসলে সংস্কারের প্রশ্ন আসে, আমার কাছে মনে হয় যে এখানে খুব গুরুত্বপূর্ণ যে আকাঙ্ক্ষাগুলো আমাদের মধ্যে এবং শ্রমিকদের মধ্যেও আমরা বারবার পেয়েছি, সেটাকে খুব ছোট করে যদি আমি বলি, সেটা আমি বলবো যে যান, জীবিকা এবং জবানের অধিকার, এটা আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি, সেই প্রত্যাশাটা কিন্তু আমার যেমন আছে, আমি মনে করি সকল শ্রমিকের আছে। আবার ব্যক্তিগতভাবে আমি আরেকটা বিষয়কে খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে আমরা সকল অংশীজনদের মধ্যে শ্রমিক সংগঠন, শ্রমিকদের মতামতকে একত্রিত করে, এবং যারা শ্রমিকের বাইরেও কাজ করছেন শ্রম খাত নিয়ে, তাদের মতামতকে একত্রিত করে যান, জীবিকা, জবানের অধিকারের প্রশ্ন সহ নারী পুরুষ সম্মিলিতভাবে যে শ্রম খাতকে এগিয়ে নিচ্ছে, সেইখানে নারীর অবস্থানটাকেও যাতে আমরা একটা সম অধিকারের জায়গায় থাকে, সেই প্রস্তাবনাগুলো কিভাবে আমরা সমন্বিত করতে পারি, সেটা একটা আমাদের প্রত্যাশার জায়গা, যে সেগুলো আমরা কতদূর বাস্তবায়ন করতে পারবো এবং সরকারের কাছে আমরা কি সংস্কার প্রস্তাব তুলে দিতে পারবো। এটা আমাদের আশা যে যান, জবানের অধিকার আরও সুরক্ষিত হবে এবং নারী পুরুষের মধ্যে কোনো বিভেদ তৈরি হবে না শ্রম খাতে। সেই জায়গাগুলো নিয়ে আমরা নতুনভাবে কাজ করার চিন্তা করছি, এবং একই সাথে যাতে কোনো ভয়ের পরিবেশ না থাকে শ্রমিক এলাকায়, শ্রমিকরা নির্ভয়ে তাদের মত প্রকাশের স্বাধীনতা চর্চা করতে পারেন, সেই বিষয়গুলো আমাদের বিশেষ প্রত্যাশার জায়গা। আমি যখন জানের কথা বলছি, যে একজন শ্রমিককে আসলে মানুষ হিসাবে গণ্য করা, সেটাই হয়তো দেখা যাচ্ছে হচ্ছে না, মজুরি সে ঠিক মতো পাচ্ছে না, আবার কথা বলার অধিকার নাই। এই তিনটা বিষয় কিন্তু আমাদের শ্রমিক অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ। আপনি সেটা অপ্রাতিষ্ঠানিক খাতই বলেন আর প্রাতিষ্ঠানিক খাতই বলেন, প্রত্যেকটা জায়গায় এই যান, জীবিকা এবং জবানের অধিকার, মানে আমি কথা বলতে পারছি কিনা, আমি একটা দমবন্ধ পরিবেশের মধ্যে আটকে আছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং নাগরিক হিসেবে আমার অধিকার হচ্ছে আমি যাতে আমার জবানের অধিকার পাই। ফলে সেই জিনিসগুলোকে আমরা চেষ্টা করছি আমাদের সুপারিশনামার মধ্যে নিয়ে আসতে। সেটা আমরা আমাদের বিবেচনার মধ্যে সবচেয়ে শুরুর দিকে নিশ্চয়ই থাকবে, এবং একই সাথে নারী পুরুষ শ্রমিকরা, শ্রমজীবীরা যাতে সমান অধিকার পায় রাষ্ট্রের কাছ থেকে, আইনের কাছ থেকে, সেই বিষয়গুলো আমরা সুপারিশ হিসেবে আমাদের প্রত্যাশার মধ্যে থেকে আমরা পেতে চাই। শ্রম সংস্কার কমিশনের যেহেতু এটা একটা অনেক বড় সেক্টর, প্রায় 7.5 কোটি জনগণের একটা শ্রম শক্তি, এবং যার মধ্যে বড় অংশ
হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, যাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এখন পর্যন্ত নেই। আমরা হয়তো শ্রমিক বললে বা বাংলাদেশের অর্থনীতির কথা বললে প্রথমেই হয়তো পোশাক শ্রমিকের কথা আসবে, চা শ্রমিকের কথা আসবে, বা কৃষকের কথা আসবে, বা বিশেষভাবে আমাদের প্রবাসী শ্রমিকদের কথা আসবে। কিন্তু আমাদের অনেক শ্রমিক আছে যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছেন, তাদের কথাগুলো কিন্তু আমরা শুনতে পাই না। ফলে আমাদের চেষ্টাটা ছিল এবং এখনও আছে যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুই খাতেরই যে শ্রমিকরা আছে, কৃষি শ্রমিক বা শিল্প কলকারখানা শ্রমিক বা তার বাইরে যে শ্রমিকরা রয়েছেন, প্রত্যেকের কাছ থেকে তারা আসলে কী ধরনের সুপারিশ করতে চান এই রাষ্ট্রের কাছে তাদের অধিকার বাস্তবায়নের জন্য। কারণ আমাদের এই কমিশনের একটা অঙ্গীকার ছিল শ্রমিকের অধিকার এবং মঙ্গল যাতে আমরা নিশ্চিত করতে পারি। ফলে আমরা অংশীজনদের সাথে বসছি, শ্রমিক সংগঠনের সাথে, কৃষি শ্রমিক, পোশাক শ্রমিক, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, নারী শ্রমিক, ন্যাশনাল ফেডারেশন, বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলো আছে, একই সাথে আমরা মালিক পক্ষদের সাথেও কিন্তু বসছি। এবং আপনি একটা খেয়াল করবেন যে আমাদের কমিশনের ধরনটা বা বৈশিষ্ট্যের ক্ষেত্রেও এখানে যারা সদস্য আছে, এখানে মালিক, শ্রমিক, গবেষক, নানা ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে এই কমিশনটা করা হয়েছে। ফলে আমরা অংশীজনদের সাথে বসছি এবং তাদের কাছ থেকে সুপারিশটা নিয়েই আমরা শেষ পর্যন্ত যে কমিশন সুপারিশনামাতে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলনটা থাকে সেটার চেষ্টা আমরা করছি। এবং আপনি জানেন যে শ্রম সেক্টরের প্রসঙ্গ যখনই সামনে আসে তখনই কিছু প্রশ্ন আমাদের মাথায় চট করে চলে আসে যে আসলে শ্রমিকের মজুরি কত হবে, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কি হবে, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার কতটুকু থাকবে, শ্রমিকদের সামাজিক সুরক্ষার জায়গাটা কোন জায়গায় যাবে। আমরা এখন খুব আলাপ করছি যে 6 মাস মাতৃত্বকালীন ছুটির প্রসঙ্গ বা নারী শ্রমিকদের বিষয়টা কোন জায়গায় যাবে, বা পুরো শ্রম খাতে কিন্তু এখন জলবায়ুর যে পরিবর্তনের প্রশ্ন সেগুলো আসছে। ফলে এই বেশ কিছু বিষয়কে আমরা বিবেচনায় রেখে বা প্রাধান্যে রেখে আমরা সেই বিষয়গুলোর উপরেই অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করছি এবং সেই মতামতের ভিত্তিতেই আমরা সুপারিশনামালা চূড়ান্ত করার কাজ করছি। এটা এখনো প্রক্রিয়াধীন। আমরা আশা করছি যে আসলে এটা খুব সহজ কাজ না আমাদের জন্য, কারণ এত বড় সেক্টর, এত মানুষের সম্পর্ক এখানে, এত মানুষের আকাঙ্ক্ষার মানে স্বপ্ন জড়িয়ে আছে এই কমিশনের সাথে, এবং এটা আমাদের জন্য একটা বড় দায়। ফলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব এই চিন্তাগুলোকে একত্রিত করার জন্য। কিন্তু আমরা যদি ওই শ্রমের মূল্যের জায়গা থেকে আমাদের দেশের শ্রমিকদের কথা চিন্তা করি, তাহলে আমরা মানে যেটা দেখতে পাই সেটা আসলে খুবই মানে আমাদের সবার জন্য খুব পীড়াদায়ক যে আমাদের দেশ একটা মধ্যম আয়ের দেশে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু শ্রমিকদেরকে যেভাবে রাষ্ট্র যেই দৃষ্টিভঙ্গিতে দেখে বা সমাজ যেই দৃষ্টিভঙ্গিতে দেখে, সেখানে শ্রমিক মানে হচ্ছে খুব ধরেন এক ধরনের অসভ্য, বর্বর বা একটু নিচু শ্রেণীর বা চিন্তাগতভাবেও দুর্বল বা এই ধরনের ভাবে একটা ব্লু কালার জব যারা করে, অড জব যারা ইংরেজিতে আমরা যে শব্দগুলো করি, বা নোংরা কাজ করছে, বা শ্রমিকরা একটু সভ্য সমাজ থেকে দূরের কেউ, এইভাবেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। যে কারণে আপনারা দেখবেন যে মধ্যবিত্ত পরিবারগুলোতে যাদের গার্হস্থ্য শ্রমিক রাখার সুযোগ আছে, তারা চট করেই কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠেই একজন শ্রমিককে চট করে তুই বলছে, ঘরের থেকে বার হলে তারা রিক্সা গিয়ে শ্রমিককে তুই বলছে। মানে এইটুকু সম্মান করার জায়গাও কিন্তু তৈরি হয় নাই। আমাদের মালিক পক্ষ বা সরকার বলছেন যে শ্রমিকরা আমাদের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রমিক কিন্তু এমনভাবে সমাজ তার সম্পর্কে দৃষ্টিভঙ্গি তৈরি করেছে, খোদ শ্রমিক নিজেই নিজেকে ছোট ভাবে এবং সে সেই সাহসটাও পায় না যে তার যে দাবি দাওয়াগুলো সেগুলোকে নিয়ে কথা বলার জন্য। সেই জায়গাগুলো আমাদের কাছে মনে হয় যে এগুলো পরিবর্তন করা দরকার। কারণ আমরা আইনে হয়তো কিছু নিয়ম কানুন তৈরি করতে পারবো, কিন্তু আইনের বাইরে আমাদের তরুণ প্রজন্ম যাতে শ্রমের মূল্য দিতে শেখে এবং শ্রমিকের মূল্য, শ্রমিকের মর্যাদা দিতে শেখেন, সেজন্য আমাদের চিন্তা করতে হবে। এবং এটা না হলে কিন্তু অনেকটা শ্রমিকের কম মজুরি হওয়া বা শ্রমিকের যে অন্য যে কোনো মানে পেশাজীবীর থেকে শ্রমিকের উপর যে নিপীড়নটা বেশি হয়, সেটা জায়েজ হওয়ার সুযোগ বারবার পাবে। ফলে আমরা মনে করি যে শ্রমিকের যে মর্যাদার জায়গাটা, সেটাকে বারবার করে আমাদের ফিরে আনতে হবে। সেটা আমাদের সুপারিশের মধ্যে আমরা যাতে আমাদের সংস্কৃতির মধ্যেও পরিবর্তন আনতে পারি। শ্রমিক মাত্রেই মানে প্রকৃতগতভাবে খুব
মানে মানে অভাগা, প্রকৃতগতভাবে খুব অযোগ্য এরকম না, কারণ পুরো পরিস্থিতিটাই তো শ্রমিকের জন্য এরকম একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে, যে কম খায়, যার মাথার ছাদের কোনো নিশ্চয়তা নাই, সারাক্ষণ যার জানের ভয়, চাকরি হারানোর ভয় থাকে, সে কিন্তু খুব স্বাধীনভাবে কথা বলার জায়গাটাও তার মধ্যে তৈরি হয় না। ফলে তার চারপাশ থেকে আয়োজনটাতেই তাকে এমনভাবে সীমাবদ্ধ করা হয় এবং তাকে সে খুব ছোট, তার আসলে এই 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 দুনিয়াতে খুব বেশি কিছু চাওয়ার নাই, এভাবে একটা ছোট করা শ্রমিককে মানুষ হিসাবে সেটা করা হয়। সেটার পরিবর্তনটা আমরা চাই। আমাদের বাংলাদেশে খুব রানা প্লাজা, তাজরিনের মতো ঘটনাকে আমরা দেখেছি। সেই ঘটনার কিন্তু কোনো মানে অবকাঠামোগত হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সেটার ইতিহাস কোথাও লিপিবদ্ধ নাই, সেই স্থানের কোনো সুরক্ষা নাই। আপনি যদি দেখেন যে অন্যান্য অনেক রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে লেবার স্টাডিজ বলে একটা বিষয় থাকে, মানে এই শ্রম শক্তির উপরে মানে অনার্স করা, মাস্টার্স করা, এগুলোরও একটা মানে বিষয় হিসাবে মানুষ আগ্রহ নিয়ে পড়ে। আমাদের দেশে সেই জায়গাগুলো নেই, আমাদের দেশে কোনো শ্রমিক জাদুঘর নেই। হ্যাঁ, আমরা মনে করি যে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করা দরকার। বিশেষ করে স্কুল কলেজের পাঠ্যপুস্তকের মধ্যেও শ্রমিকদের বীর গাথা কিন্তু আমরা পাই না। আমরা অনেক বীরের গল্প শুনি, কিন্তু যেই শ্রমিকরা মজুরি আন্দোলনে প্রাণ হারায় তাদের গল্প কিন্তু আমরা শুনি না। তো আমরা মনে করি যে পাঠ্যপুস্তকেও শ্রমিকদের, যে তারা যে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে, কখনো প্রাণও দিচ্ছে, সেই বিষয়গুলো ভীষণ জরুরি সামনে আনা। এবং আমাদের তো আসলে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। গণ অভ্যুত্থানের কথাই যদি আপনি ধরেন, যে এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হতে পারলো, তার আমরা তো খুব বুঝতেই পারি যে এই অভ্যুত্থানটা শুধু শহর কেন্দ্রিক ছিল না, চারপাশ থেকে পুরো বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানে যুক্ত ছিল। এবং যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা বড় অংশ হচ্ছে শ্রমিক। এই শহীদদের নাম আমরা কি পাঠ্যপুস্তকে পাবো? আমরা কি এদেরকে ধরে রাখতে পারবো? আমার মনে হয় যে এই বিষয়গুলো খুব জরুরি। শ্রমিকদের যে মূল্য দেওয়ার প্রশ্ন, বা শ্রমিক মর্যাদাটাকে সামনে নিয়ে আসা, সেই জন্য। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা যেমন কোনো কর্ম প্রতিষ্ঠানে যদি আপনি দেখেন, বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে, প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের বাইরে চট করে একজন শ্রমিককে হয়তো তুই করে সম্বোধন করা হচ্ছে, মানে শ্রমিক আপনি সম্বোধনটুকু পাবারও যোগ্য না। তো শ্রমিককে কীভাবে খাটো করা হয় সেগুলো আমাদের, ফলে এটাও তো আমরা যদি আকাঙ্ক্ষা করি যে মানে অন্তর্বর্তীকালীন সরকার এই সম্বোধন করার ধরনটাকেও বদলে দিতে পারবে, আমরা জানি না, আমরা নিশ্চিত না যেটা সম্ভব করবে কি না, কিন্তু এটাও কিন্তু একটা অনেক বড় ধাক্কা। তো আমরা এরকমভাবে আমরা চাচ্ছি যে এখানে পরিবর্তন আসবে। আবার যেমন আপনি দেখবেন যে কিছু শব্দ ব্যবহার করা হয়, যে মহিলা শ্রমিক। আমরা মনে করি এই মহিলা শব্দের মধ্য দিয়েও শ্রমিককে খাটো করা হয়, তার মর্যাদাকে খাটো করা হয়। কারণ মহিলা শব্দটা এসছে অন্দরমহল বা ঘরের ভেতরের কাজ, যেই কাজের মূল্য কম, যে কারণে আপনি দেখবেন শ্রমজীবী নারী পুরুষের মজুরি অনেক জায়গায় তারা কম পাচ্ছে। তো এই শব্দগুলো পরিবর্তনের জন্যও কিন্তু আমরা বলছি যে এই পরিবর্তনটা করতে হবে। তো আমরা আশা করছি যে মানে শুধু আইনি পরিবর্তন নয়, আইনি পরিবর্তনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও এমন উপস্থিতি, এমন আয়োজন সরকারকে করা উচিত যেগুলোর মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের অর্থনীতি যেভাবে আগাচ্ছে, বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, সেটার সাথে সাথে আমাদের শ্রমিকরা যেন সেই মানে একেবারে ঔপনিবেশিক আমলের দাসের মতো তাদের জীবনযাপন করতে না হয়, তাদের মর্যাদা প্রতিষ্ঠা পায়, সেই প্রস্তাবনাগুলো নিয়ে আমরা ভাবছি এবং আমরা আলোচনা করছি সেগুলো কিভাবে যুক্ত করা যায়। যে আইনের ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয়, যে আপনি জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কোনো স্বীকৃতি নেই। ফলে সেই স্বীকৃতির প্রসঙ্গটাকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, যাতে করে এই 7.5 কোটি প্রায় শ্রমিকরা আইনের সুরক্ষাটা পায়, সেটা আমাদের একটা প্রধান বিবেচনায় থাকবে। বাংলাদেশে শ্রমিকরা একটা দেশের শ্রমিক, কিন্তু তাদের জন্য নানা রকম আইন থাকবে, সেটাও আমরা চাই না। আমরা মনে করি যে এখানে একটা শ্রম আইন যাতে হয়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে শ্রমজীবীদের মধ্যে, শ্রমশক্তির মধ্যে নারীরা অর্ধেক, এবং সেখানেও অনেক রকম বৈষম্য আছে। আমরা দেখি যে সরকারি চাকরি যারা করছেন তারা 6 মাস সবেতন ছুটি পাচ্ছেন, হচ্ছে আমাদের শ্রমজীবীদের জন্য এখন পর্যন্ত এটা 112 দিনের মধ্যে আটকে আছে। সেই প্রসঙ্গগুলো আমরা সামনে আনছি। আমরা প্রস্তাবনার মধ্যে বিশেষভাবে আনতে চাচ্ছি, যেটা আমরা অনেক দিন থেকে আন্দোলন করছিলাম, যে নারী শ্রমিকরা যাতে
কোনো রকম হয়রানির শিকার না হয়। একে তো নারী শ্রমিকরা ডাবল বার্ডেনের মধ্যে থাকে, তাকে ঘরেও শ্রম করতে হয় আবার কারখানায়, এবং কারখানায় যাতে একটা পরিবেশ থাকে যৌন নিপীড়ন মুক্ত, সহিংসতা মুক্ত, সেই জন্য আমরা 2009-এ হাইকোর্টে একটা রায় হয়েছিল যে সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা, অভিযোগ সেল এবং ILOর 190 কনভেনশনের মধ্যেও এই কথাটা উল্লেখ ছিল যে সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শ্রম আইনে একটা অবস্থান থাকতে হবে। সেই প্রস্তাবনাগুলোও আমরা আনার কথা ভাবছি, এবং যাতে সেখানে শুধু মানে যৌন নিপীড়নের একটা বিরোধী কমিটি বা সহিংসতা বিরোধী একটা মানে জাস্ট একটা লোক দেখানো কোনো কিছু না হয়, সেইটা কোনো একটা অভিযোগ আসলে সেটা যাতে নিষ্পত্তি হয়, এবং সেই নিষ্পত্তির ক্ষেত্রে যাতে কমিটিগুলো সক্রিয় থাকে, জবাবদিহিতামূলক থাকে, এবং কমিটিগুলো যাতে কোনোভাবেই কেবল প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মালিক শ্রমিক এই এই প্রতিষ্ঠানের লোকজনের বাইরেও এক্সপার্ট যারা আছে, যেটা হাইকোর্টও বলেছে, সেইভাবে যাতে আসে, সেটার দাবি আমরা মানে সেই সুপারিশগুলো আমরা ভাবছি। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা যেটা আসলে আমাদের না বললেই না, মানে যেটা আমাদের ঘুরে ফিরে বারবারই বলতে হবে, সেটা হলো শ্রমিকের কথা বলার অধিকার, যেটা আমি প্রথমেও বলেছিলাম যে জবানের অধিকার বা তার সংগঠিত হওয়ার অধিকার। আমাদের সংবিধান বলে যে আমাদের সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, সংগঠিত হওয়ার স্বাধীনতা আছে, কিন্তু আমাদের শ্রম আইনের মধ্যে গিয়ে আমরা দেখি যে এমন সব আইন কানুনের মারপ্যাচ, যে আইন কানুনের মারপ্যাচের মধ্য দিয়ে প্রকৃত ট্রেড ইউনিয়ন করা বলতে যা বোঝায় সেটা বেশিরভাগ শ্রমজীবীরা করতে পারেন না, এবং দেখা যায় যে অনেক পকেট ইউনিয়ন, অনেক ইয়েলো ইউনিয়ন সেখানে আছে, যে ইউনিয়নগুলো প্রকৃত অর্থে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে পারে না, এবং পুরো ব্যবস্থাটাই এমনভাবে তৈরি করা যাতে আসলে প্রকৃত ইউনিয়নগুলো দাঁড়াতে না পারে। তো সে জায়গায়ও আমরা সুপারিশ আনার চেষ্টা করছি। আপনি জানেন যে ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য এখন পর্যন্ত একটা কারখানায় যদি আমি ইউনিয়ন করতে চাই 20% আমাকে সেখানে সদস্য করতে হবে, সেটাকে যাতে এই পার্সেন্টেজের বেড়াজালের মধ্যে যাতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আটকে না যায়, সে কারণে আমরা মানে বলতে চাই যে এগুলোকে পরিবর্তন করে কিভাবে আরও সহজ করা যায়। অনেক মানে ইউনিয়ন আমি যে কোনো জায়গায় করা বা আমি আমার মত প্রকাশের স্বাধীনতাটা যাতে প্রকাশ করতে পারি, সেটার জন্য আইনি কোনো বাধা যাতে আমাকে আটকে না ফেলে, বরং আইনের জায়গাগুলো যাতে শিথিল হয়, এমন প্রক্রিয়া হয় যাতে করে সেটা শ্রমিক তার মত প্রকাশের যে সাংবিধানিক অধিকার সেটাকে চর্চা করার সুযোগ পায়। এটা আমাদের একটা খুব বড় জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যেমন প্রাতিষ্ঠানিক জায়গা, যেমন ধরেন সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সরকারের মন্ত্রণালয় আছে, শ্রম বিষয়ে অধিদপ্তর আছে, কলকারখানা পরিদর্শক অধিদপ্তর আছে, শ্রম কল্যাণ কেন্দ্র আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে শ্রমিকের দক্ষতা, শ্রমিকের অভিযোগ শোনা বা অভিযোগকে কিভাবে সমাধান করা যাবে, শ্রম আদালত আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে কিভাবে আসলে ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল, সেখানে যে দুর্নীতি ছিল, সেগুলো দ্বারা এই প্রতিষ্ঠানগুলো আসলে নানাভাবে প্রভাবিত হয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলোতে যাতে একটা জবাবদিহিতামূলক জায়গা তৈরি হয়, যা শ্রমিকদেরকে তাদের অধিকার বাস্তবায়নের আরও পথ তৈরি করে দেবে, সেইখানে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য আমরা প্রস্তাব করার জন্য, সুপারিশ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পারছি, এবং এটা ঠিক যে মালিক এবং শ্রমিকের স্বার্থের সব জায়গায় এক না, আমাদের ভিন্ন স্বার্থ। স্বাভাবিকভাবেই একটা কারখানার মালিক হয়তো চাবে তার লাভ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা চাইবো যে শ্রমিকের অধিকারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আবার যখন আমরা চাই যে শ্রমিকের অধিকার নিশ্চিত হোক, তখন একই সাথে আমাদের কিন্তু এই শ্রম খাতটা যাতে একটা শক্তিশালী আত্মনির্ভরশীল খাত হিসাবে দাঁড়াতে পারে, সেটা কিন্তু আমরা সবসময় চাই যে বাংলাদেশ একটা আত্মনির্ভরশীল অর্থনীতিতে দাঁড়াক, যেটার সুফল অবশ্যই শ্রমিকরা ভোগ করবে। সেই জায়গা থেকে আমরা একদিকে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করা, কারণ শ্রমিক যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের শ্রমের যে প্রতিষ্ঠানগুলো বা শ্রম খাতও ভালো থাকতে পারবে না। আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, আমাদের দেশের
খাত অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটা খুব আগানোর সুযোগ থাকে না। ফলে আমরা এই আলোচনাগুলো মালিক পক্ষের সাথে করছি, কোথাও আমরা একমত হচ্ছি, কোথাও হয়তো আমাদের দ্বিমত হচ্ছে, তর্ক হচ্ছে, কিন্তু এই যে তর্ক দ্বিমত শোনার যে একটা পরিবেশ থাকা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই যে যতটুকু আমাদের সর্বোচ্চ আমরা যাতে এক সুরে অনেক কিছুই বলতে পারি, আর আমাদের যদি কোনো ভিন্ন মত থাকে সেগুলো হয়তো লিপিবদ্ধ থাকবে, কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব একসাথে কাজ করার। এবং আমাদের মানে একসাথে কাজ করা বলতে আমি যেটা বলতে যাচ্ছি যে এই শ্রমিকের অধিকারের জন্য আত্মনির্ভরশীল এবং কোনো রকম বিদেশি নজরদারি খবরদারির বাইরে যাতে শ্রম খাতটাকে আমরা একটা শক্তিশালী ভিত্তি হিসাবে তৈরি করতে পারি, সেটার জন্য আসলে আমাদের মালিক পক্ষকেও বিগত সময়ের মালিক পক্ষের মতো করে ভাবলে আসলে আমরা যেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এখানে কাজ করছি শ্রম কমিশনে, আমাদের প্রত্যেকেরই যার যার সেক্টরে অনেক রকম কাজের সাথে তারা যুক্ত, কিন্তু এই শ্রম কমিশনে যারা কাজ করছেন প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, আন্তরিকতার সাথে কাজ করছেন। ফলে এই সময় যদি আমরা ধরেন বিগত ফ্যাসিবাদী শাসনের মতো আবারও আরেকটা কিছু নিশ্চয়ই আমরা চাই না। ফলে আমরা চাই এখন যারা মালিকরা কাজ করছেন, যারা কমিশনেও আমাদের মেম্বার আছেন, অনেক গুরুত্বপূর্ণ সেক্টরে তারা কাজ করছেন, তারা যাতে নতুন করে বাংলাদেশের অর্থনীতির মঙ্গলের সাথে শ্রমিকের মঙ্গল যে সম্পর্কিত সেটাকে যুক্ত করেই আসলে আমরা যাতে প্রস্তাবনাগুলো আনতে পারি, সেই বাহাস, সেই তর্ক এবং কথাবার্তা আমাদের চলছে। আমরা আশা করছি যে আমরা বেশ কিছু বিষয়ে ইতিবাচক জায়গায় আমরা যেতে পারব। আমাদের কমিশনের প্রধান আপনি জানেন যে সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, সুলতান ভাইয়ের নেতৃত্বেই বা তার ছায়াই আসলে আমরা আরও একটা বড় দল, প্রায় 19 জন, প্রথমে 10 জন ছিল, পরে আরও 19 জন হয়েছে, আমরা কাজ করছি। এখানে মালিক পক্ষের প্রতিনিধিরা আছেন, শ্রমিক আছেন, গবেষক, শিক্ষক, আইনজীবী আছেন। প্রত্যেকের ভূমিকা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে মনে হয় যে আমার প্রায় 30 বছরের রাজনৈতিক কর্মী হিসেবে আমার জীবনের যতটুকুই অভিজ্ঞতা খুব সামান্য, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে মানে অনেক উপকৃত হয়েছি, অনেক কিছু শিখেছি এই কমিশনের সদস্যদের কাছ থেকে, এবং বিশেষভাবে এই অংশীজনদের বৈঠকের মধ্য দিয়ে। এবং এই কমিশনের যে বৈচিত্র্যপূর্ণ যে কাঠামো বা সদস্য, সেটা থেকে আমার মনে হয় যে কমিশন নানান দিক থেকে বা শ্রমিকের অধিকার কে যে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়গুলোকে আমরা পরস্পরের জায়গা থেকে আসলে একটা জায়গায় আসতে পারছি। ধরুন যিনি এমপ্লয়ার্স ফেডারেশনের আছেন উনি হয়তো শিল্প খাতের দিকটাকে বলছেন, আমরা যারা শ্রমিকদের মধ্যে কাজ করছি তারা শ্রমিকদের দিকটা বলছে, আবার আইনজীবী যিনি আছেন তিনি আমাদেরকে আইনের খোল নলচে ধরে নানান কিছু আমাদের সামনে হাজির করছেন। একজন আমাদের সাবেক সচিব মোস্তাফিজ ভাই উনি আছেন, নাসিম ভাই আছেন লয়ার, আমাদের মাঝে আছেন জাকির হোসেন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তো প্রত্যেকেরই কাজ আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের তপন দত্ত শ্রমিক সংগঠক আছেন, তিনিও নিরলস কাজ করছেন, রতন ভাই আছেন, আমাদের মনে পুরো টিমটাকেই আমি মনে করি যে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যেটা আমার কাছে আরও ভালো লেগেছে যে এই সদস্যদের বাইরে একেবারে কি বলবো, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে গবেষক, ছাত্র, বিভিন্ন পর্যায়ের মানুষ মানে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য আমাদেরকে ভীষণভাবে তারা উদ্দীপ্ত করেছে। কোনো রকম পারিশ্রমিকের বিনিময় ছাড়া অনেকে কাজ করেছে, এবং তারা মানে এই সময়টায় তারা প্রত্যেকেই আগ্রহী যে দেশের জন্য হয়তো এটা একটা কোনো কিছু করার সুযোগ। এটা আমাদের জন্য একটা বড় উদ্দীপনার বিষয়, এবং প্রত্যেককে এই পুরো সময়টা জুড়ে যার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তারা এখানে ভূমিকা রেখেছে। এটা আমাদের এই টিমকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। শ্রম খাতের সাথে শ্রম মন্ত্রণালয়, অধিদপ্তর, আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন প্রত্যেকটাই সরকারি প্রতিষ্ঠান, এবং এদের বড় কাজ হচ্ছে শ্রম খাতগুলোতে শ্রমিকদের অধিকার নিশ্চিত হচ্ছে কিনা সেই বিষয়গুলো তদারকি করা, এবং সেই জায়গা থেকে তাদের জবাবদিহিতার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রতিষ্ঠানগুলো যেমন এখানে ডাইফের কথা আমরা জানি, রেজিস্ট্রেশন করা, ট্রেড ইউনিয়ন করা, ট্রেড ইউনিয়নগুলো ঠিকমতো চলছে কিনা বা ট্রেড ইউনিয়নের চর্চায় কোনো বাধা তৈরি হচ্ছে কিনা
সেগুলো দেখা কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ, অধিদপ্তরগুলোর কাজ। কিন্তু আমরা দেখি বিগত সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় আসলে শ্রমিক সংগঠন করতে গিয়ে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হয়েছে, নানা সিন্ডিকেটের মুখোমুখি পড়তে হয়েছে। এই রাষ্ট্র যখন নিজে দুর্নীতিগ্রস্ত থাকে, নিজে যখন কাউকে গণতন্ত্রের কোনো সুযোগ দেয় না এবং রাষ্ট্রকে নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করে, তখন আসলে অন্যান্য প্রতিষ্ঠানগুলো সেটার প্রভাবের মধ্যে পড়ে। তা আমরা চাই যে আসলে কলকারখানা অধিদপ্তর বলেন, শ্রম অধিদপ্তর বলেন, যেখানে অনেক সম্ভাবনাময় জনপ্রশাসনের ব্যক্তিরা কাজ করছেন, তারা যাতে নতুন পরিবেশে কাজ করতে পারে। আমরা যা চাই যে এগুলো জনগণের প্রতিষ্ঠান হয়ে উঠুক, কোনো দলীয় প্রতিষ্ঠান না হোক, এবং শ্রমিকের জন্য যাতে তারা কাজ করতে পারে। জবাবদিহিতার জায়গাটা তৈরি করা, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ঠিক মতো হচ্ছে কি না, সেখানে কি প্রক্রিয়া তারা কাজ করছেন, তারা এই প্রত্যেকটা তথ্য যাতে পাবলিক ডোমেইনের মধ্যে থাকে, সেগুলো যাতে আমরা সহজে পাই, আমাদের যাতে লাল ফিতার দৌরাত্মের মধ্যে শুধু ঘুরতে না হয়। এবং আমরা চাই এই তদারকিটা আসলে সরকারকে করতে হবে, যাতে তার অধিদপ্তরগুলো কাজ করছে কিনা ঠিক মতো, সেই জায়গাগুলো আমরা মনে করি এটা শ্রম খাতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। আমাদের কমিশনের পক্ষ থেকে স্থায়ী কমিশনের কথা বলা হয়েছে, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরকে স্বীকৃতি দেওয়ার বিষয়টাকে সামনে আনা হচ্ছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে আমি একটু এখানে এই যাত্রা শেষ করি, যেমন ধরেন রানা প্লাজা তাজরিনের ঘটনা। আমরা যেমন বাংলাদেশ বললে ৭১কে বাদ দিয়ে বলতে পারি না, তেমনি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কথা বললে বা শ্রমিকদের অধিকার পাওয়া না পাওয়ার হিসাব করতে গেলে কিন্তু আমরা রানা প্লাজা তাজরিনকে বাদ দিয়ে বলতে পারি না। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের পাঠ্যপুস্তকেও এই বিষয়গুলো আসা দরকার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা রানা প্লাজার সময় উঠেছিল প্রশ্ন, তাজরিনের সময় উঠেছিল, সেটা হচ্ছে যে ক্ষতিপূরণটা কিভাবে হবে। তখন ক্ষতিপূরণটা দিয়েছিল একটা ওই যে বিদেশি বায়াররাও সেখানে ভূমিকা রেখেছে, মালিক সরকার সবাই নানাভাবে সাহায্য সহযোগিতা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, কিন্তু আইনি অধিকারটা দিন শেষে কী হবে এবং কিভাবে আসলে আমরা আইনি মানে এই ক্ষতিপূরণের জায়গাগুলো যারা মানে প্রতিষ্ঠান যেগুলো রপ্তানিমুখী প্রতিষ্ঠান, সেইখানকার যারা বায়ার তাদেরকেও আমরা দায়বদ্ধ করতে পারি, সেই রকম কোনো প্রক্রিয়া আমরা দাঁড় করাতে পারি কিনা, সেগুলো নিয়েও আমরা সুপারিশ করার কথা ভাবছি। এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে আরও শক্তিশালী হয় এবং আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা যাতে অন্তত শ্রমিক হিসেবে স্বীকৃতি পায়, সেই বিবেচনাগুলো আমাদের বিশেষভাবে থাকবে। শ্রম কমিশনের কাজ হচ্ছে সুপারিশ করা। আমরা হয়তো সমস্ত কিছু বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের বা যারা নির্বাচিত হবে তাদের। আমরা আশা করছি এই সরকারই হয়তো অনেকগুলো সংস্কারের কাজ আমাদেরকে উপহার দিয়ে যাবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আছি। এবং শ্রমিকের অধিকার বাস্তবায়নের জায়গায় আইনে তার প্রতিফলন হবে। আইন কখনো রক্ষা কবচ হতে পারে, আবার আইন কিন্তু আমার মারণাস্ত্র হয়ে যেতে পারে। ফলে আমরা চাই আইনটা এমন হোক যাতে শ্রমিককে রক্ষা কবচ হিসেবে আমরা তাকে ব্যবহার করতে পারি। এবং সেই জায়গায় আমরা চাচ্ছি যে অপ্রাতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা আছে তারা যাতে স্বীকৃতি পায়, বাংলাদেশে যাতে একটা আইনের আওতায় শ্রমিকরা পড়েন। ইপিজেড আইন একরকম, বন্দরের নিয়ে আলাদা কথা, মানে ২০০৬ এরকম যেন এখানে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট না করে। এবং আপনি দেখবেন যে সংবিধানে বলছে আমার সংগঠন করার অধিকার আছে, ২০০৬-এর শ্রম আইন আমাকে একরকম কথা বলছে, আমাকে যে ফৌজদারি মামলা যেগুলো হয় ১৮৬০ পেনাল কোডে আমাকে সংগঠন করার অধিকার এমনভাবে আইনগুলো আছে যে আইনগুলোর মধ্য দিয়ে আমি যাতে আমার মত প্রকাশ না করতে পারি। ব্রিটিশ পিরিয়ডে সেই সময় আন্দোলন দমন করার জন্য সেই আইনগুলো করা হচ্ছে। এবং শ্রমিকরা কিন্তু শ্রম আইনের থেকে এই ফৌজদারি আইনেই কিন্তু বেশি আক্রান্ত হন। তো ফলে আমরা শ্রম আইনের সংস্কারের কথা বলবো যাতে শ্রমিকরা মত প্রকাশের স্বাধীনতা পায় এবং তাদের সংগঠন করার অধিকার থাকে, ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকে। এবং আমরা আমরা চাই না যে শ্রম আইনের কোথাওই মহিলা শব্দটা থাকুক, আমরা বলছি এখানে নারী শব্দটা প্রতিস্থাপন করতে হবে। এগুলো আলোচনা আমাদের মধ্যে হচ্ছে। একই সাথে আমরা বলছি যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে শ্রমিকরা বিশেষ করে রপ্তানি খাতগুলো বিশেষ ভূমিকা রাখছে, অন্যান্য খাতের শ্রমিকরাও আছেন, নারীরা একটা বড় শ্রম শক্তি। সেই নারীরা কিন্তু সরকারি কর্মকর্তারা বা কিছু কিছু প্রতিষ্ঠানে যেভাবে ৬ মাস ছুটি পাচ্ছে তারা পাচ্ছেন না। তাদের মাতৃত্বকালীন যে সুরক্ষা
সেগুলো অনেক সীমিত। এখানে পর্যাপ্ত ডে কেয়ার নাই। একজন নারী শ্রমিককে দেখা যাচ্ছে হয়তো ঘরেও তাকে কাজ করতে হচ্ছে, বাইরেও করতে হচ্ছে। আমরা চাই যে ডে কেয়ারগুলো পর্যাপ্ত হোক, দরকার হলে কমিউনিটি ভিত্তিক ডে কেয়ার হোক, এবং মাতৃত্বকালীন ছুটিটা যাতে তারা 6 মাস পান। এগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে যে সুপারিশগুলো আমরা কিভাবে করতে পারি। আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমি আগেও আপনাকে বলেছিলাম যে আমরা ছাত্র জীবন থেকে আন্দোলন করে আসছি যেন নারী শ্রমিকদের একটা কর্মপরিবেশ এমন হয় তাকে সারাক্ষণ যৌন হয়রানি বা সহিংসতা বা বৈষম্যের শিকার হতে না হয়। সে কারণে আমরা যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার কথা বলেছি, যেটা হাইকোর্টে 2009-এর একটা ভার্ডিক্ট ছিল। এরপরে আইএলও এটা বলেছে যে সহিংসতা যৌন হয়রানি মুক্ত পরিবেশের জন্য শ্রম আইনে এই বিষয়গুলোকে যুক্ত করতে হবে। আমরাও সেই প্রস্তাবনাগুলো খুব জোরের সাথে এবার আনছি। আমরা শুধু যৌন নিপীড়ন বা সহিংসতার সংজ্ঞাকেই যুক্ত করতে চাচ্ছি না, আমরা যুক্ত করতে চাচ্ছি এখানে যে কমিটিগুলো হবে অভিযোগগুলো আসলে, সেই কমিটি যেন নিরপেক্ষভাবে বা একটা জবাবদিহিতামূলকভাবে কাজ করতে পারে, সেইটার ব্যবস্থা যাতে থাকে সেটা করা। আমার মনে হয় যে আমাদের বিশেষ সুপারিশ করার জায়গা আছে যে শ্রমিকদের মূল্যটা যাতে আমরা তরুণ প্রজন্মের মধ্যে বারবার করে সামনে আনতে পারি। এজন্য আমাদের পাঠ্যপুস্তকে শ্রমিকদের আমাদের আন্দোলনের যে ইতিহাস সেগুলো থাকতে পারে। আমাদের রানা প্লাজা তাজরিনের যেই ভয়াবহতম ঘটনা, এক ধরনের অবকাঠামোগত হত্যাকাণ্ড, কিন্তু আমরা অনেক মানুষ হারিয়েছি, প্রাণ হারিয়েছি, স্বপ্ন হারিয়েছি। আমরা বারবার সেই স্বপ্ন হারানো মানুষগুলোকে মনে করতে চাই এবং সেই তাদের কাছ থেকে শক্তি পেতে চাই। তরুণরা কোত্থেকে শিখবে? ফলে পাঠ্যপুস্তকে আমরা মনে করি থাকা, এটা আমার ব্যক্তিগতভাবেও আমরা আলোচনা করেছি, আমরা কমিশনেও আলোচনা করেছি। জাদুঘর থাকা দরকার, শ্রমিক জাদুঘর। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দেশের মতো লেবার স্টাডিজ বিষয় থাকে, আপনি জানেন যে সেখানে খুব গুরুত্বের সাথে সেগুলোকে অনেক ছাত্ররা আগ্রহ নিয়ে এইসব বিষয়ে পড়ে। সেগুলো আমার মনে হয় আমাদের দেশেও বিশ্ববিদ্যালয়ে রাখা দরকার। আরেকটা প্রস্তাবনা নিয়েও আমরা গতকালও আলাপ করছিলাম যে এখানে শিশু শ্রমিক বা কিশোর শ্রমিকদের বিষয়ে কী হবে, এবং শ্রমের মূল্যের ক্ষেত্রে বিশেষভাবে একটা সময় আমরা ইউরোপ আমেরিকা বা অন্যান্য আমাদের আশপাশের দেশেও দেখেছি যে ছাত্ররা যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা শিক্ষার সুযোগ পায় তারাও কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই যে কায়িক শ্রম, যাদেরকে আমরা শ্রমিক বলছি, তাদের ওই সেক্টরগুলোতে গিয়ে কাজ করে একটা অভিজ্ঞতা। যেমন ধরেন কৃষকদের যে কৃষি শ্রমিক যখন ধানের কাটার সময় হবে, একদল ছাত্রর যদি এটা একটা বাধ্যতা বলবো না আমি, যদি তার শিক্ষার অংশ থাকে বা তার একটা কোর্সই থাকে যে তাকে যেতে হবে এখানে, বা তাকে কারখানায় যে একটা সময় তার একটা কোর্সের নাম্বার থাকবে, এভাবে একটা এটাকে ওয়ার্ক স্টাডি প্রোগ্রাম হিসেবে আমরা অন্যান্য দেশে দেখেছি যে সরকারি উদ্যোগেই শিক্ষার্থীদেরকে এগুলোর সাথে যুক্ত করা হয়। এরকম নানাভাবে কিন্তু আমার মনে হয় আমরা তরুণদের মধ্যে, জনগণের মধ্যে শ্রমিকের এবং শ্রমের মূল্যটাকে নিয়ে আসার জন্য সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করা। আমি মনে মনে বললাম আমার মানে মানে মনে 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 আমি শ্রমিককে খুব অচ্ছুত ভাবলাম, কিন্তু বাইরে গিয়ে আমি বললাম শ্রমিক আমার পরিবার, আমার বন্ধু, আমার আপনজন। কিন্তু আসলে সে আমার আপনজন কখনো উঠবে সেই প্রসঙ্গটাও কিন্তু আমাদের মীমাংসা করতে হবে।